ACL 2-তে মোহনবাগানের প্রতিপক্ষ এফসি রাফসান ক্লাব তাজিকিস্তানের এই দলের বিরুদ্ধে খেলাটা কতটা কঠিন বা কতটা চ্যালেঞ্জিং মোহনবাগানের জন্য আজকের এই ভিডিওতে আমরা এটাই আলোচনা করব। আমরা দেখে নেব যে এফসি রাফসান কিরকম দল, তারা কিরকম ব্র্যান্ড অফ ফুটবল খেলে, কোন প্লেয়ার্সদের উপরে মোহনবাগানকে নজর রাখতে হবে এবং এরই সাথে তাদের রিসেন্ট ফর্ম কিরকম রয়েছে এবং কিভাবে মোহনবাগানকে সাহায্য করতে পারে এইসব স্ট্যাটিস্টিক্স আজকে এই বিষয়তেই আমরা আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো যদি আমরা ফার্স্টে শুরু করি এফসি রাফসান কিরকম দল, তাহলে ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে দিই যে একসময় রাফসান ওয়াজ ওয়ান অফ দি ফাইনেস্ট টিমস ইন তাজিকিস্তান। তারা দুবার তাজিকিস্তান চ্যাম্পিয়ন্স হয়েছে ইন 2012 এবং 2013-এ, এবং তারা দুবার তাজিকিস্তান কাপ উইনার্সও এবং দুবার তারা তাজিকিস্তানের সুপার কাপ উইনার্স হয়েছে এবং শেষ ট্রফি তারা জিতেছিল 2023-এ। তারা তাজিকিস্তানের ফার্স্ট লিগে প্রমোটেড হয় 2021-এ এবং তারপরে দে হ্যাভ বিন মোস্টলি আ মিড টেবিল টিম। বাট তারা একসময় যেহেতু একটা সাকসেসফুল ক্লাব ছিল, তাদের ক্লাবের যে ফিলোসফি তারা আবার সেই সাকসেসের স্বাদ পেতে চায়, যেই কারণে ধীরে ধীরে তারা নিজেদের স্কোয়াডটাকে আবার রিবিল্ড করছে, একটা ভালো কম্পিটিটিভ স্কোয়াড তৈরি করার চেষ্টা করছে এবং তার রেজাল্টস মাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা শেষ 8টি ম্যাচ দেখি রাফসান ক্লাবের, যেটা তারা আই থিঙ্ক জুন মাস থেকে খেলছে, তো সেই 8টি ম্যাচে তারা 4টে ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ তারা ড্র করেছে এবং 2টো ম্যাচ তারা হেরেছে। এবং এই 2টো ম্যাচ যেটা তারা হেরেছে তার মধ্যে একটা তারা হেরেছে ইস্তিকললের কাছে, যেটা এই মুহূর্তে তাজিকিস্তানের নাম্বার 1 টিম, এবং আরেকটা ম্যাচ তারা হেরেছে উরাল এফসি বলে একটি ক্লাব, যেখানে 5-0 গোলে তারা ওই ম্যাচটি হেরেছিল। ওই আরেকটি ম্যাচ তারা এই শেষ 8টি ম্যাচের মধ্যে হেরেছে। এবার এই মুহূর্তে লিগ টেবিলে এফসি রাফসান 5th পজিশনে রয়েছে এবং যদি আমরা এই শেষ 8টি ম্যাচ দেখি তাহলে এই শেষ 8টি ম্যাচে তারা 9টা গোল করেছে এবং 9টা গোল হজমও করেছে, অর্থাৎ ডিফেন্সিভলিও তারা খুব একটা ভালো ছিল না এবং গোয়িং ফরওয়ার্ড অ্যাটাকিং লাইনআপও খুব একটা কিন্তু ইমপ্রেস করেনি এই শেষ 8টি ম্যাচে। তার কারণ হচ্ছে আমরা যদি এই 8টি ম্যাচে 9টা গোল দেখি, তার মধ্যে একটি ম্যাচে তারা 4টে গোল করেছে, অর্থাৎ বাকি 7টা ম্যাচে তারা করেছে মাত্র 5টি গোল, যার মধ্যে বেশ কয়েকটা গোললেস ম্যাচেসও ছিল। তো সেই কারণে এটা হচ্ছে রিসেন্ট ফর্ম রাফসান ক্লাবের। তো সেই দিক দিয়ে দেখতে গেলে রিসেন্ট ফর্মের বেসিসে আমার স্টিল মনে হয় যে রাফসান একটা ভালো ফর্মে রয়েছে, কারণ সেই 7টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ তারা জিততে পেরেছে এবং খুব একটা বেশি তারা ড্রয়ের দিকে ছোটে না। সেখানে মোহনবাগান কিন্তু শেষ 5টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ ড্র করেছে এবং একমাত্র ম্যাচ যেটা তারা জিতেছে সেটাও এসছে এয়ারফোর্সের এগেনস্টে। তো সেই কারণে সেই ম্যাচটা খেলা না খেলা সমান ব্যাপার। তো ওই কারণে আমার মনে হয় যে রাফসান একটা বড় চ্যালেঞ্জ হতে পারে মোহনবাগানের জন্য, স্পেশালি তাই যদি আমরা প্লেইং স্টাইল দেখি তাহলে রাফসানও কিন্তু অনেকটা টিপিক্যাল মোহনবাগানের মতন ফুটবল খেলে, তারাও 3-5-2 অথবা 4-3-3 খেলতে ভালোবাসে। এবার তাদের যে এই মুহূর্তে এখন কোচ রয়েছেন, আমি জানি না কতটা ঠিক কতটা ভুল, তবে ট্রান্সফার মার্কেটে যেটা শো করছে আমি সেই বেসিসেই তোমাদেরকে বলছি যে যিনি এখন কোচ রয়েছেন তিনি একজন কেয়ারটেকার ম্যানেজার। তিনি সবেমাত্র অগস্ট মাসেই বোধহয় তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ দি ম্যানেজার অফ দিস ক্লাব, এবং তার আগেও একবার লাস্ট ইয়ার তিনি এরকমই একটা কেয়ারটেকার রোলে ছিলেন। এবং এই যে কেয়ারটেকার ম্যানেজার তিনি 3-5-2 খেলতে ভালোবাসেন, আদারওয়াইজ নর্মালি এফসি রাফসান 4-3-3 খেলে। তবে মোহনবাগানের এগেনস্টে তারা কোন ফরমেশন নিয়ে নামবে এটা কিন্তু এখন থেকেই বলা সম্ভব নয়। আইদার 4-3-3 অথবা 3-5-2 এই দুটোর মধ্যে একটা ফরমেশন কিন্তু আমরা দেখতে পারি, এইটুকুন কিন্তু গ্যারেন্টিড রয়েছে। এবার যেহেতু এই কোচ 3-5-2 খেলান, তো বেসিক্যালি কিছু টিপিক্যাল প্লেইং স্টাইল রয়েছে রাফসানের, যেরকম তারা ডিফেন্স ভীষণ কম্প্যাক্ট রাখতে ভালোবাসে, কাউন্টার অ্যাটাকিং ফুটবলের উপর তারা বেশি জোর দেয়, প্রচন্ড ফিজিক্যাল ফুটবল তারা খেলে এবং পজিশন বেসড ফুটবল তারা খেলে না। অনেকটা বলা যায় যে হাবাস যেরকম ফুটবল খেলাতেন 3-5-2 সিস্টেমে মোহনবাগানকে, সেই সেম সিস্টেম রাফসান ক্লাব খেলে। তো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় যে মোহনবাগান যে ফুটবলটা খেলে অভ্যস্ত তাদেরকে সেই ফুটবলের এগেনস্টেই খেলতে হচ্ছে। তো সেটাকে মলিনা কিভাবে কাউন্টার করেন এটা কিন্তু একটা দেখার মতন জায়গা হবে। এবং এরই সাথে যেরকম স্ট্রেংথসও আছে সেরকম কিছু উইকনেসেসও রয়েছে, যেরকম তাদের ক্রিয়েটিভ প্লে মেকার একজন খুব ভালো ছিলেন লাস্ট ইয়ার অবধি, কিন্তু তিনি দল ছেড়েছেন, যেই কারণে এই মুহূর্তে ক্রিয়েটিভ প্লে মেকার একটা ভালো এই দলে নেই। এবং অনেকটা বলা যায় যে মেকশিফট প্লে মেকার হিসেবে কয়েকজন ফুটবলার খেলছেন যারা উইংয়ে খেলে অভ্যস্ত, তাদেরকে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড খেলানো হচ্ছে, কারণ এই মুহূর্তে এই গোটা দলটায় একমাত্র একটি অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছেন এবং তিনি মাত্র 21 বছর বয়স। তো সেই কারণে ন্যাচারালি তাকে যে ফার্স্ট চয়েস খেলানো হবে এর চান্সেস কম, যার ফলে উইঙ্গার্সরাই যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার্স রয়েছে তারাই অ্যাটাকিং মিড হিসেবে খেলছে, যার কারণে একটুখানি ক্রিয়েটিভ প্লে মেকিং এর অপশনস কমে যাচ্ছে রাফসানের, এবং এই কারণেই তারা পজিশন বেসড ফুটবলের উপর খুব একটা বেশি ফোকাস করে না। এবং যেহেতু দলে এরকম ভার্সেটাইল উইঙ্গার্স রয়েছে, ইভেন যারা সেন্ট্রাল ফরওয়ার্ডস তারাও কিন্তু উইংয়ে খেলতে পারেন, সেই কারণে কি হয় যে এরা ডিরেক্ট ফুটবলে বেশি ফোকাস করে, বল এলো উইংয়ের দিকে ঠেললো, ক্রস বাড়ালো, গোল এলো,
টিপিক্যাল এই ফুটবল হচ্ছে রফশান কুলবের। পজিশন মোহনবাগান কতটা ধরে রাখতে পারবে এটা এখনই বলা সম্ভব নয়, তবে মিডফিল্ড ব্যাটেল কিন্তু খুব ভালো রকমভাবে হবে বলে আমি মনে করছি। স্পেশালি রফশানের প্লেয়ার্সরা এতটা বেশি ফিজিক্যাল, সেই ফিজিক্যালিটি কি করে মোহনবাগান সামলে উঠবে এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হবে। এবং আমরা যদি এই রফশানের দলটা দেখি তাহলে তোমরা দেখবে যে এই দলে প্রচুর বিদেশিরা রয়েছেন, মানে লিটারালি 10টা বিদেশি এই দলে রয়েছে, যার মধ্যে 3-4 জন ডুয়াল সিটিজেনশিপ হোল্ড করে তাজিকিস্তানের সাথে সাথে। তো বেসিক্যালি এটা বলতে কোনো দ্বিধা নেই যে রফশান কুলব ইজ গোয়িং টু বি আ ভেরি ভেরি ডিফিকাল্ট অপোনেন্ট ফর মোহনবাগান। এবং যেটা আমি বলছিলাম যে তাদের যে উইকনেসেস রয়েছে সেই উইকনেসেসগুলো যদি মোহনবাগান এক্সপ্লয়েট করতে পারে তাহলে এই ম্যাচ থেকে একটা পজিটিভ রেজাল্ট আসতে পারে আমি মনে করছি। এবং আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই ক্লাবটি অনেকটা বেশি সেট পিসের উপর নির্ভর করে, যেহেতু তাদের এই দলে প্লে মেকিং অপশনসটা কম, সেই কারণে কিন্তু কর্নার্স, ফ্রি কিকস এগুলোর উপরে তারা অনেক বেশি ফোকাস করে। এবং এরই সাথে যেটা বললাম যে বক্সের মধ্যে ক্রসেসের ঝড় আসবে, এটা মোহনবাগান ডিফেন্ডার্সরা এক্সপেক্ট করতেই পারে। এবার মোহনবাগান ডেফিনেটলি আমার মনে হয় তাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে এই দলটাকে হারানোর, এখানে কোনো সন্দেহ নেই। রফশান কুলবকে হারানোর মতন কোয়ালিটি মোহনবাগান দলে আছে, তবে এরা অ্যাজ আ টিম ক্লিক করছে না, কম্বিনেশন তৈরি হচ্ছে না প্লেয়ারদের মধ্যে, এবং ডিফেন্স তো একটা ইস্যু রয়েইছে। এবার এখানে অ্যালবার্তো রড্রিগেজের থাকাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই ম্যাচটায়। আমি জানি না তার ইঞ্জুরি কতটা সিরিয়াস, আই হোপ নট, কারণ অ্যালবার্তো যে কটা ম্যাচ খেলেছেন তোমরা যদি ভালো করে দেখো মোহনবাগানের ডিফেন্স স্টেবল লেগেছে। যে কটা ম্যাচ অ্যালবার্তো খেলেননি মোহনবাগান ডিফেন্স কিন্তু ততটাই শেকি লেগেছে, যে কারণে অ্যালবার্তো, টম এবং সুভাশিসের 3 ব্যাক সিস্টেম এটা কিন্তু খেলতেই হবে এই ম্যাচটায়। অ্যালবার্তো বা টমের মধ্যে একজনও যদি না খেলেন তাহলে কিন্তু মোহনবাগানের কপালে দুঃখ রয়েছে, এরকমটা তোমরা ধরে নিতে পারো। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো ফরেন সেন্টার ব্যাক ছাড়া রফশান কুলব ম্যাচ বার করা ইম্পসিবল। কারণ ফার্স্ট অফ অল টল প্লেয়ার্স, ফিজিক্যাল প্লেয়ার্স, সেখানে দীপেন্দু বডি ওয়েটে পারবে না। আমি দীপেন্দুকে অনেক হাইলি রেট করি, বাট আই থিঙ্ক ওকে ওর ফিজিক্যাল স্ট্রাকচার বাড়াতে হবে, হি হ্যাজ টু বি মোর ফিজিক্যাল, এবং বডি ওয়েট বাড়াতে হবে, মাসেল তৈরি করতে হবে। আদারওয়াইজ দীপেন্দু কিন্তু আইএসএল ছাড়ো, এসিএল তো ছেড়েই দাও, এসিএল তো কোনো রকমভাবেই তিনি টিকতে পারবেন না, আইএসএলও কয়েকটা দিনের পর তিনি কিন্তু হারিয়ে যাবেন। তো সেই কারণে অ্যাটলিস্ট এসিএল 2তে তো আমি দীপেন্দুকে ডেফিনেটলি স্টার্ট করাবো না। দীপক টাংরি কুড বি অ্যান অপশন, বিকজ দীপক টাংরি এশিয়ান কাপে দেখিয়েছেন যে তিনি কিন্তু अगेंस्ट হাই র্যাঙ্ক টিমস ভালো ডিফেন্স ফুটবল খেলতে পারেন। তো ইন কেস যদি কোনো ডিফেন্ডার অ্যাভেলেবেল না থাকলো তাহলে দীপক টাংরি কুড স্লট ইন অ্যাজ আ গুড সেন্টার ব্যাক, আমি এটা মনে করছি এবং আমার মনে হয় একবার চান্স দেওয়া উচিত। ইন কেস যদি এসিএল এ দীপক টাংরি নাও খেলেন তাহলে অ্যাটলিস্ট আইএসএল এ দীপক টাংরি শুড বি স্টার্টিং অ্যাজ আ সেন্টার ব্যাক, শুড বি, এটা আমি গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলছি। ডিফেন্স কিন্তু আরও স্টেবল লাগবে যদি দীপক টাংরি ডিফেন্সে খেলেন অ্যালং উইথ আ ফরেন সেন্টার ব্যাক। এবার যদি আমরা কথা বলি যে এই ক্লাবের ইম্পর্টেন্ট প্লেয়ার্স কারা, কারণ দেখো আমি মোহনবাগান কিরকমভাবে রফশানের এগেনস্টে খেলবে, কিরকম দল তারা নিয়ে নামবে, বা কোন কোন জায়গাগুলো মোহনবাগানকে হেল্প করবে এই ম্যাচটায়, এই সব বিষয়গুলো নিয়ে আমি প্রিভিউ, লাইন আপ এরকম পরপর দুটো ভিডিও আসবে, সেখানে আলোচনা করবো বিস্তারিতভাবে। তো তোমরা সেই ভিডিওগুলোর জন্য অপেক্ষা করো। বাট আজকের এই ভিডিওটা কমপ্লিটলি ইজ অন রফশান কুলব, বিকজ আর্ধেক সমর্থকরাই জানেন না যে এই ক্লাবটা কিরকম, এই ক্লাবের প্লেয়ার্সরা কারা, কি কি ডেঞ্জার রয়েছে এই ক্লাবের থেকে, এগুলো আর্ধেক সমর্থকরাই জানেন না, এবং সেই কারণেই এই ভিডিওটা। তো যদি আমরা কথা বলি যে এরকম কিছু ডেঞ্জারাস প্লেয়ার্স যারা কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিতে পারে রফশানের জন্য, তাহলে ডেফিনেটলি তাদের দুজন স্ট্রাইকার বাখতিয়ার জারিপভ এবং আজিজ বেক সুলতানভ এরা গেম চেঞ্জার হতে পারে রফশানের জন্য। স্পেশালি 3-5-2 সিস্টেমে অনেক সময় দেখা গেছে জারিপভ এবং সুলতানভ একসাথে স্টার্ট করেছেন, আবার এরকমও ম্যাচেস দেখা গেছে যে আরেকজন স্ট্রাইকার রয়েছেন তাদের কোজো মাটিজ বলে, সেই প্লেয়ারটিকেও তারা কিন্তু স্ট্রাইক খেলিয়েছে, এবং সুলতানভ বা জারিপভকে অ্যাজ আ সেকেন্ড স্ট্রাইকার খেলানো হয়েছে, যেরকম অনেকটা মোহনবাগানও খেলে, যেরকম কামিংস, পেট্রাটস এবং গ্রেগ স্টুয়ার্ট খেলতে পারেন, বা কামিংস, ম্যাকলারেন বা ডিমিট্রি পেট্রাটস খেলতে পারেন ফ্রন্ট 3 হিসেবে, সেরকমই সিমিলার স্টাইল কিন্তু রফশানেও থাকে জারিপভ, সুলতানভ এবং মাটিজের মধ্যে। এবং এরই সাথে তাদের যে উইঙ্গার, যেটা আমি বলছিলাম তাদের উইঙ্গার কাম অ্যাটাকিং মিডফিল্ডার মুখাম্মদজোন রাকিমভ, 25 বছরের এই উইঙ্গার, তিনি হচ্ছেন এই দলের মিডফিল্ড মাইস্ট্রো। খেলা কোন দিকে ঘুরবে, কে বল নিয়ে এগোবে, কোথায় বল বাড়ানো হবে, তিনি সব কিছুর মাঝে থাকেন। তো রাকিমভকে নিউট্রালাইজ করাটা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ হবে মোহনবাগানের জন্য। ইনফ্যাক্ট আমার মনে হয় তিনি এই মুহূর্তের রফশানের ক্যাপ্টেনও। তো 25 বছর বয়সে তিনি যে এত ভালো ছন্দে রয়েছেন এবং দলকে এতভাবে সাহায্য করছেন, সেই কারণে রাকিমভ ইজ দ্য কি প্লে মেকার অর দ্য কি প্লেয়ার অফ দিস টিম। একে নিউট্রালাইজ করা গেলে কিন্তু খেলাটা অর্ধেক মোহনবাগান নিজেদের ফেভারে নিয়ে আসতে পারে বলে আমি মনে করছি। এবং এরই সাথে আর একটা সিডিএম প্লেয়ার রয়েছে আজিজ বেক খাইতভ বলে, মাত্র 21 বছর বয়স এই প্লেয়ারটির, এবং ওকে অনেকটা জেনারেশনাল ট্যালেন্ট হিসেবে কনসিডার করা হয়, যেরকমটা আমরা আপুয়াকে করি। তো সেদিক দিয়ে দেখতে গেলে এই খাইতভ প্লেয়ারটা ইন দ্যাট সিডিএম রোল খুব ভালো পারফর্ম করছে রফশানের জন্য, কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করছে, এবং পাশে সাপোর্ট দেওয়ার জন্য দে হ্যাভ এক্সপিরিয়েন্স অলসো, যেরকম আই থিঙ্ক মুরাদভ বলে একটি প্লেয়ার রয়েছেন যিনি তাকে ভালো রকমভাবে সাহায্য করেন। এবং এরই সাথে
সাথে ডিফেন্সেও নাজারভ এবং ওফরি বলে দুজন সেন্টার ব্যাক রয়েছেন, এক্সপিরিয়েন্স সেন্টার ব্যাকস এবং খুবই ভালো তারা এই মুহূর্তে জুটি বাঁধে মাঝে মধ্যেই 3 ব্যাক সিস্টেমে। তো এখানেই তোমাদেরকে 11 জনের মধ্যে 8টি প্লেয়ারের নাম বলে দিলাম যারা কিন্তু ম্যাচ ঘোরাতে পারে মোহনবাগানের এগেনস্টে, এবং সেই কারণেই আমি মনে করছি যে ম্যাচটা মোটেই সহজ হবে না, এবং এটা ইনফ্যাক্ট সমর্থকরা সকলেই জানেন। আজকে যদি মোহনবাগান দুরন্ত ফর্মে থাকতো, ডুরান্ড কাপ ডমিনেট করে জিততো, ইভেন কি মুম্বাই ম্যাচও তারা জিততে পারতো, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতাম যে দের ইজ আ ভেরি ভেরি গুড চান্স যে রফশান ম্যাচ তারা জিতে বার করে আনবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলাটা একেবারেই যাচ্ছে না। ইনফ্যাক্ট আমার মনে হয় মোহনবাগান উইল স্ট্রাগল এগেইনস্ট রফশান। রফশান ছোট টিম হলেও, রফশানের প্লেয়ার্সরা ছোট হলেও আমার মনে হয় মোহনবাগান স্ট্রাগল করতে পারে গিভেন দেয়ার রিসেন্ট ফর্ম। মলিনাকে নিজের ট্যাকটিক্স একটু ঠিক করতে হবে। হি ক্যানট জাস্ট সি আউট গেমস। প্রত্যেকটা ম্যাচ ড্র করা পসিবল নয়, মোহনবাগানকে জেতাতে হবে, এবং মলিনার মধ্যে সেই উইনিং মেন্টালিটিটা সেরকম ভাবে কিন্তু নেই। আইএসএল 2016-তে একরকম টুর্নামেন্ট ছিল, এখন এটা একটা প্রপার লিগ, তো সেই কারণে ড্র করে লিগ শিল্ড যেতে যাবে না। তবে এখানে মলিনার কাছে যেটা আমার মনে হয় ACL 2-তে অ্যাডভান্টেজ থাকবে সেটা হচ্ছে ACL 2টা প্রপার একটা টুর্নামেন্ট, এবং মলিনার ট্র্যাক রেকর্ড ইন টুর্নামেন্টস আর রিয়েলি গুড। তো সেই কারণে ইট কুড বি যে মলিনা নিজের ট্যাকটিক্সে একটু পরিবর্তন আনলেন, যেটা কিন্তু মোহনবাগানকে অনেক বেশি সাহায্য করতে পারে এই রফশান ম্যাচটায়। তো প্রিভিউ ভিডিও ডেফিনেটলি খুব শীঘ্রই আসছে, তো সেটার জন্য অপেক্ষা করো। বাট আপাতত আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দিস ইজ রফশান কুলব। অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কি এক্সপেকটেশনস এই ম্যাচ থেকে, তোমাদের কি মনে হয় মোহনবাগান এই ম্যাচ জিততে পারবে কিনা, সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।